হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সংসদীয় শাসন ব্যবস্থা বা ক্যাবিনেট পরিচালিত সরকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুণাগুণ, দোষ, ত্রুটিসমূহ, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সাধারণত সংসদীয় শাসন ব্যবস্থা জানার আগে এইটা বলে নেওয়া দরকার যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর ভিত্তি করে সাধারণত গণতান্ত্রিক সরকারগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়: রাষ্ট্রপতি শাসিত সরকার আর সংসদীয় বা ক্যাবিনেট পরিচালিত সরকার। সাধারণত দেখা যায় যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল, তাকেই সংসদীয় সরকার বা শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে। কিন্তু ব্যাপক অর্থে সংসদীয় সরকারের উপরিউক্ত সংজ্ঞা প্রদান করা হলেও সাধারণত এখানে সংসদ বা সংসদের প্রাধান্যের পরিবর্তে ক্যাবিনেটের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। সেই জন্য এই ধরনের সরকারকে অনেকেই ক্যাবিনেট পরিচালিত সরকার বলে অভিহিত করেছেন। ব্রিটেন, ভারত, কানাডা প্রভৃতি দেশে এরকম শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: সংসদীয় শাসন ব্যবস্থার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হলো: নামসর্বস্ব শাসকের উপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থায় নামসর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক থাকে। যেমন আমরা যদি ভারতের শাসন ব্যবস্থার দিকে তাকাই, তাহলে আমাদের দেশে একজন নামসর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক আছে এবং তিনি হলেন রাষ্ট্রপতি, কিন্তু প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। বাস্তবে আইনগতভাবে দেশের যাবতীয় কার্য রাষ্ট্রপ্রধান সম্পাদন করেন, কিন্তু বাস্তবে তার নামে ক্যাবিনেট শাসন কার্য পরিচালনা করেন। তাই এই কথা বলা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান রাজত্ব করেন, কিন্তু দেশ শাসন করেন না। তিনি রাষ্ট্রের প্রধান, কিন্তু সরকারের প্রধান নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা হয় না। এখানে সরকারের তিনটি বিভাগ, বিশেষ করে আইন বিভাগ এবং শাসন বিভাগ, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং সেখানে দেখা যায় যে এক বিভাগের সঙ্গে অন্য বিভাগ এতটাই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত যে একে অপরের কাজ যেমন সম্পাদন করে, তেমনই আবার একজন ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারেন। মন্ত্রিসভা গঠনে নিম্নকক্ষের প্রধান ভূমিকা। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা গঠনে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ জনপ্রতিনিধি কক্ষের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কক্ষে যে দল বা মোর্চা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দল বা মোর্চার নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তার পরামর্শক্রমে নিয়মতান্ত্রিক শাসন আইনসভার সদস্যদের মধ্যে থেকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। আইনসভার কাছে দায়িত্বশীলতা। এইরূপ শাসন ব্যবস্থায় সরকারি নীতি ও কার্যাবলীর জন্য আইনসভার কাছে মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয়। যেসব রাষ্ট্রে আইনসভা দুটি কক্ষ থাকে, সেই দল বা মোর্চার নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তার পরামর্শ অনুসারে নিয়মতান্ত্রিক শাসক আইনসভার সদস্যদের মধ্যে থেকে মন্ত্রিসভার অন্যান্য সদস্যকে নিয়োগ করেন। আইনসভার কাছে দায়িত্বশীলতা। এইরূপ শাসন ব্যবস্থায় সরকারি নীতি ও কার্যাবলীর জন্য আইনসভার কাছে মন্ত্রিসভাকে দায়িত্বশীল থাকতে হয়। যেসব রাষ্ট্রে আইনসভা দুটি কক্ষ থাকে, সেখানে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। এইভাবে ব্রিটেন ও ভারতের মন্ত্রিসভাকে যথাক্রমে কমন সভা এবং লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। মন্ত্রিসভার যৌথ দায়িত্ব। আইনসভার কাছে মন্ত্রিসভার দায়িত্ব আবার দু ধরনের হতে পারে: ব্যক্তিগত দায়িত্ব আর যৌথ দায়িত্ব। ব্যক্তিগত দায়িত্ব হলো
প্রতিটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যখন নিজ দপ্তরের কার্যাবলীর জন্য জবাবদিহি করতে বাধ্য থাকেন, কিন্তু সরকারি নীতি ও কার্যাবলীর জন্য মন্ত্রীরা যখন যৌথভাবে বা সামগ্রিকভাবে আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন, তখন সেই দায়িত্বকে যৌথ দায়িত্ব বলা হয়। যেহেতু মন্ত্রিসভার বিনা সম্মতিতে কোনো একজন মন্ত্রী এককভাবে কার্য সম্পাদন করতে পারেন না, সেহেতু সংশ্লিষ্ট মন্ত্রীর ভুল ত্রুটির জন্য সমগ্র মন্ত্রিসভাকে দায়ী থাকতে হয়। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। সংসদীয় শাসন ব্যবস্থায় অন্য একটি বৈশিষ্ট্য হল আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার ফলে এক বিভাগ অন্য বিভাগকে সহজেই নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃবৃন্দই মন্ত্রিসভার সদস্য হন। এর ফলে মন্ত্রীরা আইন বিভাগের ওপর অতি সহজেই তার প্রভাব বিস্তার করতে পারে। ফলে মন্ত্রীরা যেসব কার্য সম্পাদন করে তার পিছনে আইনসভার সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব। অনেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সংসদীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী পদ গ্রহণ করে, যদিও তত্ত্বগতভাবে তিনি সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। কার্যক্ষেত্রে তিনি অন্যান্য মন্ত্রীর অপেক্ষা অনেক বেশি ক্ষমতা ও মর্যাদার অধিকারী। সরকারি নীতি নির্ধারণে এবং কার্য পরিচালনার ব্যাপারে তার মতামতই প্রাধান্য লাভ করে। বস্তুত সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক। তার পরামর্শে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান দেশের শাসন কার্য পরিচালনা করেন। তাই প্রধানমন্ত্রীর চারিত্রিক দৃঢ়তা, সুনাম, যোগ্যতা, দক্ষতা প্রভৃতির ওপর সংসদীয় গণতন্ত্রের সাফল্য অনেকাংশেই নির্ভর করে। শক্তিশালী বিরোধী দলের অবস্থিতি। শক্তিশালী ও সুসংগঠিত এক বা একাধিক বিরোধী দলের অবস্থিতি সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চা সরকার গঠন করে এবং সংখ্যালঘিষ্ঠ দল বা মোর্চা বিরোধী পক্ষের ভূমিকা পালন করে থাকে। সরকারের ভুল ত্রুটির সমালোচনা করে বিরোধী পক্ষ সরকারকে সংযত থাকতে, জনকল্যাণকর কার্যে আত্মনিয়োগ করতে বাধ্য করে। এদিক থেকে বিচার করলে বিরোধী দলকে সংসদীয় গণতন্ত্রের প্রাণ বলা যেতে পারে। ধনশালীদের স্বার্থে পরিচালিত শাসন ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা বর্ণনা করতে গিয়ে মার্ক্সবাদীরা ভিন্ন মত ব্যক্ত করেন। তারা মনে করেন যে ধনতন্ত্রের সঙ্গে সংসদীয় গণতন্ত্রের একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে। রজনীপাম দত্তের মতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বুর্জোয়া শ্রেণী সামন্ততান্ত্রিক ও মধ্যযুগীয় বিশেষ সুবিধাভোগী শ্রেণীর জন্মগত অধিকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সংসদীয় শাসন ব্যবস্থার গুণাগুণ। সাম্প্রতিককালে দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থা অনেক গুণাগুণ দেখতে পাওয়া যায়। সেগুলি নিম্নে আলোচনা করা হলো। সুশাসনের প্রতিষ্ঠা। এইরূপ শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় না বলে আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। উভয় বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে শাসন বিভাগ আইন বিভাগকে জনকল্যাণ সাধনের ব্যাপারে প্রয়োজনীয় উপদেশাদি প্রদান করতে পারে। তাছাড়া উভয় বিভাগের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি থাকার ফলে আইন বিভাগ প্রণীত আইনগুলিকে শাসন বিভাগ যথাযথভাবে কার্যকর করে। ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। মন্ত্রিসভার স্বেচ্ছাচারিতা রোধ। সংসদীয় শাসন ব্যবস্থায় নিজ সম্পাদিত কার্যাবলীর জন্য মন্ত্রিসভা তথা সমগ্র মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। তাই মন্ত্রিসভা স্বেচ্ছাচারী হয়ে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে অগ্রসর হলে আইনসভা মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে।
অনাস্থা প্রস্তাবের ভয়ে মন্ত্রিসভা সংযত থাকতে বাধ্য হয়। তাছাড়া আইনসভায় জনপ্রতিনিধিরা থাকার ফলে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক প্রভৃতির মাধ্যমে জনমতের গতি প্রকৃতি সরকার অনুধাবন করতে এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য বিধান করে সরকারি নীতি নির্ধারণ করতে পারে। রাজনৈতিক শিক্ষার বিস্তার। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি। সাধারণত ভারতের মতো সংসদীয় শাসন ব্যবস্থা যেখানে আছে সেখানে সাধারণত দেখা যায় যে একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি দেখতে পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে, সংখ্যালঘিষ্ঠ দল বিরোধী পক্ষের ভূমিকা গ্রহণ করে। সরকারি পক্ষ সরকারি নীতি, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে ব্যাপক প্রচারের মাধ্যমে জনমতকে নিজ অনুকূলে রাখার চেষ্টা করে। অপরদিকে বিরোধী পক্ষ সরকারি নীতি ও কার্যাবলীর সমালোচনা করে জনমতকে প্রভাবিত করার জন্য সচেষ্ট থাকে। এইভাবে পরস্পর বিরোধী একাধিক মত, আলোচনা, কর্মপন্থা প্রভৃতি থাকায় জনগণ স্বাভাবিকভাবেই নানা তথ্য জানতে পারে। ফলে তারা ক্রমে ক্রমে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য বিধান। এইরূপ শাসন ব্যবস্থা চরিত্রগতভাবে নমনীয় ও পরিবর্তনশীল হওয়ার জন্য জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সহজেই সরকারি নীতি ও নেতৃত্বকে পরিবর্তন করা সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে চেম্বারলেনের পরিবর্তে চার্চিলের নেতৃত্বে সম্মিলিত মন্ত্রিসভা গঠনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইভাবে জাতীয় জরুরি অবস্থার মোকাবিলা তথা সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য এইরূপ শাসন ব্যবস্থা বিশেষভাবে সমর্থনযোগ্য। সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীরা নিয়মিতভাবে জনসাধারণের সম্মুখে উপস্থিত হয়ে সরকারি নীতি ও কার্যাবলী সম্পর্কে বক্তব্য রাখেন। এর ফলে সরকার যেমন জনমতের গতি প্রকৃতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকে, তেমনি জনসাধারণও সরকারি নীতি ও কার্যাবলী সম্পর্কে অবহিত থাকে। সহজে সরকারের পরিবর্তন। সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হল এই ধরনের সরকারের পরিবর্তন অনেক বেশি সহজসাধ্য। বিশ্লেষণ করে দেখা গেছে যে কোনো মন্ত্রিসভা জনগণের আস্থা হারিয়েছে বলে মনে করলে বা কোনো ভুল নীতি গ্রহণ করছে বলে ভাবলে আইনসভায় বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারে। এইরূপ প্রস্তাব আইনসভায় গৃহীত হলে সরকারকে পদত্যাগ করতে হয়। এইভাবে অনেক সহজে এবং শান্তিপূর্ণ উপায়ে সরকারের পরিবর্তন সম্ভব হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় এত সহজে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় না। গণতন্ত্রের স্বরূপ রক্ষা। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি না থাকায় আইন বিভাগ যেমন শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তেমনি শাসন বিভাগ ও আইন বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। কোনো আইনসভা শাসন বিভাগের নির্দেশ উপেক্ষা করে আইন প্রণয়ন করলে অবাধ্য আইনসভাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আইনসভা ভেঙে দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের কাছে সুপারিশ করতে পারেন। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান সেই সুপারিশ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন। এইভাবে ভারতের রাষ্ট্রপতি কিংবা ব্রিটেনের রাজা বা রানী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যথাক্রমে লোকসভা ও কমন সভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে পারে। রাষ্ট্রপ্রধান হিসেবে জ্ঞানীগুণী ব্যক্তির নিয়োগ। সংসদীয় শাসন ব্যবস্থার নিয়মতান্ত্রিক শাসক প্রকৃত শাসক থাকেন বলে জ্ঞানীগুণী ব্যক্তিকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ করা সম্ভব হয়। সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে অর্থবল লোকবল দরকার তা না থাকায় এইসব ব্যক্তি অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক হয় না, অনিচ্ছুক থাকেন বা ভয় পান। কিন্তু সংসদীয় শাসনে এইরূপ ব্যক্তিকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের পদে নিয়োগ করা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার তথা রাষ্ট্রের সুনাম যথেষ্ট
বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে ভারতের রাষ্ট্রপতি পদে বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নিয়োগের কথা উল্লেখ করা যেতে পারে। সাহিত্য সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম গুণ হল সাহিত্য। সাধারণত আইনসভায় সংখ্যাগরিষ্ঠ একটি রাজনৈতিক দল সরকার গঠন করে বলে এইরূপ সরকার সহজেই আইনসভার সক্রিয় সমর্থন ও সহানুভূতি লাভ করে, ফলে সরকার দীর্ঘস্থায়ী হতে পারে। সুশাসন প্রতিষ্ঠা সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি দলের সমর্থকদের আতিশয্য এবং বিরোধী দলের সমর্থকদের প্রতিকূলতার মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। আলাপ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সরকারি কার্য পরিচালিত হয় বলে এইরূপ শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। রাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন। অনেকের মতে এইরূপ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয়। রাজাকে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে, মন্ত্রিপরিষদ প্রকৃত শাসক হিসেবে দেশের শাসন কার্যাদি পরিচালনা করতে পারে। এইভাবে ব্রিটেনে রাজা বা রানীকে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হিসেবে রেখে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র কায়েম করা হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থার বিভিন্ন গুণাবলী থাকা সত্ত্বেও এর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখতে পাওয়া যায়। সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা সম্ভব নয়। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকার ফলে মন্ত্রীরা একই সঙ্গে আইন বিভাগ ও শাসন বিভাগের সদস্য হিসেবে কাজ করেন। আইনসভার সদস্য হিসেবে তাদের আইন প্রণয়নের কাজে যেমন ব্যস্ত থাকতে হয়, তেমনি সদস্যদের নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়। তারা আইনসভার কাজে অতিরিক্ত পরিমাণে ব্যস্ত থাকার জন্য শাসন কার্যে যথেষ্ট সময় দিতে পারে না, তাই শাসন কার্যে বিশৃঙ্খলা ঘটার যথেষ্ট সম্ভাবনা থাকে। সুদৃঢ় সরকারের প্রতিষ্ঠা অসম্ভব। সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভা অনাস্থা প্রস্তাব গ্রহণ করে যে কোনো সময় সরকারকে পদচ্যুত করতে পারে বলে স্থিতিশীল ও সুদৃঢ় সরকারের প্রতিষ্ঠা সম্ভব হয় না। বলাই বাহুল্য, স্থিতিশীল না হলে সরকার কোনো স্থায়ী নীতি গ্রহণ করতে পারে না। এর ফলে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলা অসম্ভব। সেদিক থেকে বিচার করলে সংসদীয় শাসন ব্যবস্থাকে অকাম্য শাসন ব্যবস্থা বলে মনে করা যেতে পারে। নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের মধ্যে বিরোধ। সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের অবস্থাতে থাকার জন্য ক্ষমতা ও কর্তৃত্বের প্রশ্নে দুই শাসকের মধ্যে চরম বিরোধ দেখা দিতে পারে। এর ফলে কেবল যে শাসন কার্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে তা নয়, সেই সঙ্গে শাসনতান্ত্রিক অচলাবস্থারও সৃষ্টি হতে পারে। এই অবস্থা আদৌ কাম্য নয়। ভারতের রাষ্ট্রীয় মোর্চা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ববর্তী কয়েক বছরে রাজনৈতিক ঘটনার দিকে দৃষ্টিপাত করলে বিষয়টি দেখতে পাওয়া যায়। দল প্রথার বিস্ময় ফল। সাধারণত দেখা যায় যে সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি হল দল ব্যবস্থা। ভিন্ন ভিন্ন আদর্শে উদ্বুদ্ধ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আইনসভার ভিতরে ও বাইরে এই প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় অভদ্র আচরণে রূপান্তরিত হয়। সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধ, পারস্পরিক বিরূপ সমালোচনা, নিন্দা, অপপ্রচার, এমনকি ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে। এর ফলে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়। ব্যক্তি স্বাধীনতার পক্ষে ক্ষতিকর। অনেক সময় সংসদীয় শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকার ফলে যে কোনো সময় ব্যক্তি স্বাধীনতা বিনষ্ট করার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে অশুভ আঁতাত গড়ে উঠতে পারে। বহুদলীয় ব্যবস্থার দোষ। এইরূপ শাসন ব্যবস্থায় অনেক রাজনৈতিক দল সরকার গঠন করার চেষ্টা
করে। অনেক সময় দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফলে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সমর্থ হয় না। ফলে একাধিক দলের সম্মিলিত অর্থাৎ মোর্চা সরকার গঠিত হতে পারে। কিন্তু পরস্পর বিরোধী দলগুলোর মধ্যে সাময়িকভাবে বোঝাপড়া করে মন্ত্রিসভা গঠিত হলেও শেষ পর্যন্ত অন্তর্বিরোধ মন্ত্রিসভাকে দুর্বল করে দেয়। এর ফলে মন্ত্রিসভা দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে না। বারংবার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। এর ফলে জনগণ অনেক সময় সংসদীয় শাসন ব্যবস্থার ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে।